আপনারা মোটামুটি অনেকেই আসতে চাচ্ছেন চায়নাতে। সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান। বর্তমানে চীনের শিয়ান সিটিতে আছি এবং এখানে একটি হসপিটালে কর্মরত আছি। হসপিটালটির নাম হচ্ছে দ্য ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল অফ শিয়ান জিয়াওটং ইউনিভার্সিটি। এটা হচ্ছে এই প্রভিন্সের নাম্বার 1 হসপিটাল। ভিডিওর শুরুতেই আমি বলে দিতে চাচ্ছি আমার সাথে যোগাযোগ করার জন্য আমার Facebook পেজে আপনারা নক করবেন। চাইলে আপনারা Facebook পেজ ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী কন্ট্যাক্টের জন্য। আর অনেকেই জানি আমাকে মেসেজ করছেন কিন্তু রিপ্লাই পাচ্ছেন না। আসলে দেখেন আমার ৩ থেকে ৪ হাজার মেসেজ প্রায় জমে আছে। আমার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, সেই ছেলেটা এখন দেশে গিয়েছে। যার কারণে ছুটিতে থাকার দরুন সে রিপ্লাই করতে পারছে না। আমি নিজেই রিপ্লাই করছি। এখন ৩ থেকে ৪ হাজার মেসেজ যদি রিপ্লাই করার জন্য ওয়েটিং এ থাকে তাহলে কতটুকু সময় লাগতে পারে আপনারা বুঝতে পারেন। তো আমি ধীরে, ধীরে সবাইকে রিপ্লাই করব এবং রিপ্লাই করছি ইতিমধ্যেই। অনেকেই রিপ্লাই পাচ্ছেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা হাই হ্যালো না করে আপনারা সরাসরি আপনাদের প্রবলেমটা বলবেন এবং রিপোর্ট পাঠাবেন সাথে। আপনারা শুধু যদি বলেন যে, "স্যার আপনার সাথে কথা ছিল" বা "ভাই আপনার সাথে একটু কথা ছিল, জরুরি কথা ছিল।" এরকম মেসেজ করে বসে থাকলে আমি আসলে কোনো রিপ্লাই করি না। কারণ আপনার থেকে গুরুত্বপূর্ণ মেসেজ আমাকে অলরেডি অনেকে করে রেখেছে। আমি তাদেরকে রিপ্লাই করব। আপনার মেসেজের "হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, জি বলেন আপনি কি বলতে চান?" এই ধরনের কথা বলার মতো সময় আসলে আমার নেই। আমি আপনাকে এই ধরনের মেসেজের রিপ্লাই না করে যারা আমাকে রিপোর্ট সহকারে বা তাদের রোগ সম্পর্কিত তথ্য দিয়ে আমাকে মেসেজ করেছে, আমি তাদেরকে সরাসরি রিপ্লাই করব। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করেন এবং আপনারা মোটামুটি অনেকেই আসতে চাচ্ছেন চায়নাতে। কিন্তু আমার ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য কিন্তু আপনাদের সবাইকে চায়নাতে বা অন্য কোনো দেশে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য নয়। আমার ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন একটা নির্দিষ্ট দেশের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে যান। যেসব চিকিৎসা বাংলাদেশের ভেতরে করা সম্ভব হচ্ছে না, সেই সকল চিকিৎসা যেন নির্দিষ্ট একটা কান্ট্রিতে গিয়ে না করতে হয়। আপনাদের হাতে যেন অনেকগুলো অপশন থাকে। সেজন্য কিন্তু চায়না সম্পর্কে, চায়নার হেলথ কেয়ার সম্পর্কে আমি এই ভিডিওগুলো বানাই। তার মানে এই নয় যে আমি আপনাদের সবাইকে উদ্বুদ্ধ করতেছি চায়নাতে এসে ট্রিটমেন্ট নেয়ার জন্য বা থাইল্যান্ডে যাওয়ার জন্য বা ভারতে যাওয়ার জন্য বা আমি ভারত সম্পর্কে কোনো ধরনের বদনাম করছি না। এটা রিয়েলিটি আমি শুধুমাত্র সেটাই উপস্থাপন করার চেষ্টা করতেছি। এখন অনেকেই বলতেছেন যে চায়নাতে আসবেন। আজকের ভিডিওটাতে আমি এই বিষয়টা আলোকপাত করব আসলে কারা চায়নাতে আসবেন এবং কারা আসবেন না এবং যারা আসবেন না তারা দেশেই ট্রিটমেন্ট পাবেন। এই ধরনের ২-১ টা বিষয় নিয়ে আমি কথা বলব। তো কারা চায়নাতে আসবেন? চায়নাতে তারাই আসবেন যাদের ট্রিটমেন্ট বাংলাদেশে সম্ভব হচ্ছে না, সেটা আমাদের টেকনোলজিক্যাল ডেফিসিয়েন্সির জন্যে হোক বা অন্য কোনো কারণে হোক। এখন আমি যদি উদাহরণস্বরূপ বলি, আমাকে অনেকেই মেসেজ করেছেন বা ভিডিওতে কমেন্ট করেছেন যে আপনারা ফ্যাটি লিভার নিয়ে চায়নাতে আসতে চাচ্ছেন, গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম নিয়ে চায়নাতে আসতে চাচ্ছেন বা ব্যাক পেইন নিয়ে চায়নাতে আসতে চাচ্ছেন। দেখেন এগুলা কিন্তু খুবই সিম্পল ট্রিটমেন্ট এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে কিন্তু এগুলো ভালো করা সম্ভব। যেমন ধরেন গ্যাস্ট্রাইটিস এর যদি সমস্যা থাকে, আপনাকে নিয়মিত খাবার খাওয়া থেকে শুরু করে ডাক্তারের সকল পরামর্শ আপনাকে মেনে চলতে হবে। আপনাকে ঘন, ঘন অল্প পরিমাণে পানি পান করতে হবে। এই সকল কিছু মেইনটেইন করলে এর সাথে আরো অনেক কিছু আছে যেটা ডাক্তার আপনাকে পরামর্শ দিবে। আপনার রেসপেক্টিভ ডক্টর যিনি যার কাছে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন তিনি আপনাকে পরামর্শগুলো দিবেন। আমি ভিডিওতে সরাসরি এসব কথা বলছি না। তো গ্যাস্ট্রাইটিসের সমস্যা বা ফ্যাটি লিভারের সমস্যা, এই সমস্যাগুলা কিন্তু আসলে মেডিসিন লাগবে। তবে নিয়মানুবর্তিতা অনেক বড় একটা ফ্যাক্টর এইসব রোগ ভালো করার জন্য। আবার অনেকে ব্যাক পেইন এর কথা বলছেন যে, ব্যাক পেইনে আমি ট্রিটমেন্ট নিচ্ছি ৬ মাস যাবৎ বা ১ বছর যাবৎ। আমরা চায়নাতে আসতে যাচ্ছি ব্যাক পেইন ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু দেখেন, ব্যাক পেইন এর জন্য যখন আপনি চায়নাতে আসবেন, হ্যাঁ, অবশ্যই এইসব হসপিটালে পেইন ম্যানেজমেন্ট ডেডিকেটেড ডিপার্টমেন্ট রয়েছে। আপনি এখানে যখন আসবেন এরাও ট্রিটমেন্ট দিবে বা আপনাকে একটা থেরাপি সাজেস্ট করবে। কিন্তু পার্মানেন্টলি সলিউশন কিন্তু আপনার নিজের কাছেই। আপনাকে নিয়মগুলো মেনে চলতে হবে। আপনি যদি নিয়মগুলো না মেনে শুধুমাত্র মেডিসিন খেয়ে ব্যাক পেইন ভালো করতে চান তাহলে কিন্তু ভালো হবে না। সুতরাং ডাক্তার যখন মেডিসিন সাজেস্ট করবে আপনাকে সেগুলোর সাথে, সাথে অবশ্যই আপনাকে কিছু উপদেশ দিবেন। সেই উপদেশ না মেনে শুধুমাত্র যদি আপনি মেডিসিন খেয়ে এইসব রোগ ভালো করতে চান তাহলে কিন্তু সুস্থ হতে পারবেন না। সুতরাং এই ধরনের রোগ নিয়ে যারা চায়নাতে আসতে চাচ্ছেন তাদের আসলে আসার দরকার নেই। একজন ভদ্রমহিলা অলরেডি চায়নাতে আসেন, আমি উনার নামটা না বলি। উনি উনার ওভারিয়ান সিস্ট নিয়ে চায়নাতে এসেছিলেন। উনি ২০২৩ সালে একটা আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছিলেন। সেই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট উনি কিন্তু মেডিনোভা থেকে করিয়েছিলেন। আর মেডিনোভা কিন্তু বাংলাদেশে একটা ভালো একটা ডায়াগনস্টিক সেন্টার আপনারা জানেন। তো আশা করি মেডিনোভার রিপোর্ট ভুল ছিল না।
২৩ সালে যখন উনি আল্ট্রাসোনোগ্রাফি করান এবং একজন গাইনোকোলজিস্ট ডক্টর দেখান, ওই সময় উনাকে সাজেস্ট করা হয়েছিল অপারেশনের জন্য। কারণ উনার যখন অ্যাডনেক্সাল সিস্ট ছিল রাইট সাইডে, সেটার সাইজটা মোটামুটি বড় ছিল। 3/1.5 সেন্টিমিটার এটা ছিল উনার সিস্টের সাইজ। সেই অনুযায়ী সেই ডক্টর উনাকে অপারেশন করার সাজেশন দিয়েছিল। আর পরবর্তীতে উনি অপারেশন করান নাই, উনি ওয়েট করেছেন। কিন্তু প্রতি মাসেই যখন উনার মান্থলি সাইকেল হয়েছে এবং ওই সময়গুলোতে উনি অনেক পেইন ফিল করেছেন। উনি হয়তো ভেবে নিয়েছেন যে এটা আসলে সিস্টের জন্য হচ্ছে। কিন্তু উনি আসলে যখন চায়নাতে এখন আসছেন লাস্ট মান্থ, আসার পরে যখন উনি এখানে আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছেন, উনার কোনো সিস্ট নেই। তার মানে উনার সিস্টটা অটোমেটিক্যালি রিজলভ হয়ে গেছে। এখন উনি যদি চায়নাতে না এসে বাংলাদেশে পুনরায় একটা টেস্ট করাতো, তাহলে কিন্তু সেখানেও ধরা পড়তো যে এখন আর বর্তমানে কোনো সিস্ট নেই। কিন্তু উনার মান্থলি একটা সাইকেল যখন হয় তখন পেইন ফিল হয়। এটা অন্য কারণে হচ্ছে। এটা সিস্টের কারণে হচ্ছে না। সুতরাং এটা হচ্ছে একটা সামান্য একটা হরমোনাল ট্রিটমেন্ট। এটা যেকোনো জায়গাতে, বিশ্বের যেকোনো জায়গাতেই ট্রিটমেন্ট পসিবল। এমনকি বাংলাদেশেও খুব ভালোভাবে ট্রিটমেন্ট পসিবল ছিল। তো যাই হোক, উনি চায়নাতে আসছেন। উনি আসার পরে একটা আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছেন। ডক্টর দেখলেন কোন ধরনের সিস্ট নেই। সুতরাং অপারেশন করার কোনো মানেই হয় না। ডক্টর ওনাকে বলেছেন কোন ধরনের অপারেশন লাগবে না। ওনাকে জাস্ট একটা মেডিসিন দিয়েছেন এবং এই মেডিসিন বাংলাদেশেও এভেইলেবল। সুতরাং এই যে সিলি ম্যাটার গুলা, এগুলা নিয়ে চায়নাতে বা বিশ্বের অন্য যেকোনো দেশে যাওয়ার কোনো দরকার নেই। এখন কারা চায়নাতে অ্যাকচুয়ালি আসবেন? আমি যদি উদাহরণস্বরূপ বলি, একজন ভদ্রলোক আসছেন শাকিল আহমেদ নামে। উনি উনার মাকে নিয়ে আসছেন। উনার মায়ের প্যানক্রিয়াটিক হেড কার্সিনোমা রয়েছে। তো এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন আছে এখন বর্তমানে। আমরা ৩ দিন আগে আমাদের হসপিটালে, চায়নার এই হসপিটালে আমরা ৮ টা ডিপার্টমেন্ট একত্রিত হয়ে একটা বোর্ড মিটিং করেছি। সেই বোর্ড মিটিং এ আমাদের বিভিন্ন সিদ্ধান্ত একত্রিত হয়ে আমরা একটা ডিসিশনে পৌঁছেছি। তো সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট চলছে এবং বাংলাদেশে উনি লাস্ট 3 মান্থস ট্রাই করছিলেন। তো ফাইনালি উনি এখানে আসছেন বেটার ট্রিটমেন্টের জন্য। তো এটা অ্যাকচুয়ালি একটা ডিফিকাল্ট কেস, যেটা বাংলাদেশে আদৌ পসিবল ছিল না। কারণ এনজিএস টেস্ট বাংলাদেশে এভেইলেবল নয়। আর এনজিএস টেস্ট যদি বাংলাদেশে করানো হয়, আমরা সেটাকে হটস্পট টেস্ট বলি। মানে আমরা ব্লাড স্যাম্পল কালেক্ট করে দেশের বাইরে পাঠাবো। সেখান থেকে আমরা রিপোর্ট হওয়ার পরে আমরা রেজাল্ট পাবো বাংলাদেশে তারপরে। এবং এটার খরচ হচ্ছে $৪,০০০ উপরে, মানে বাংলাদেশী টাকায় যেটা ৪.৫ লক্ষ টাকার উপরে। আর চায়নাতে যখন উনি আসছেন, এখানে এনজিএস টেস্ট এভেইলেবল এবং এইখানে ফুল টেস্টের প্রাইস হচ্ছে ১৬,০০০ আরএমবি, যেটাকে বাংলাদেশী টাকায় যদি আপনি কনভার্ট করেন তাহলে ২ লাখ টাকার আশেপাশে হয়। এবং সেখানেও আমরা তাকে ডিসকাউন্ট করে দিতে পেরেছি। ফাইনালি এই টেস্টের প্রাইস হয়েছে ডিসকাউন্ট করার পরে ৭,০০০ আরএমবি, যেটা প্রায় ১ লাখ টাকার আশেপাশে। মানে বাংলাদেশে যে টেস্টের প্রাইস ছিল ৪.৫ লক্ষ টাকার উপরে, এখানে সেটা ১ লক্ষ টাকার মধ্যে হয়ে গিয়েছে। যেহেতু টেস্টের প্রাইসটাও এখানে কম পেয়েছে এবং টেস্টটাও এখানে এভেইলেবল এবং অন্যান্য যত পরীক্ষা-নিরীক্ষা সবকিছু এখানে এভেইলেবল। আর এই অনেক পরীক্ষা-নিরীক্ষা বাংলাদেশে এভেইলেবল ছিল না। যার কারণে উনি চায়নাতে আসছেন একটা বেটার ট্রিটমেন্ট প্লাস বেটার ইনভেস্টিগেশন এর জন্য। এবং সেগুলো এখানে হচ্ছে প্রপারলি। এবং উনি এখন বর্তমানে হসপিটালাইজড রয়েছেন এবং সেখানে রেডিওথেরাপি জন্য অপেক্ষা করছেন। আজকে আমরা সেই একটা পরীক্ষা দিলাম। ৩ দিন পর থেকে তার রেডিওথেরাপি স্টার্ট হবে। এই যে ট্রিটমেন্টটা, এই ধরনের ট্রিটমেন্ট যেটা বাংলাদেশে এভেইলেবল নয়, আপনারা সেইসব ট্রিটমেন্টের জন্য চায়নাতে যদি আসতে চান আপনারা আসতে পারেন। কিন্তু সবাই একত্রিতভাবে যেকোনো রোগের জন্য চায়নাতে আসবেন, এটা আসলে আমাদের একটা নির্বুদ্ধিতা বলা যায়। আমাদের দেশে অনেক ট্রিটমেন্টই অনেক অ্যাডভান্স, অনেক ভালো। আপনারা চাইলে এই ধরনের মেডিসিন রিলেটেড ট্রিটমেন্ট গুলা বাংলাদেশেই নিতে পারেন। অনেক সার্জারি করার জন্য যারা চায়নাতে আসতে যাচ্ছেন, যেমন ধরেন যে অনেকে পাইলস অপারেশন করার জন্য চায়নাতে আসতে যাচ্ছেন। দেখেন লং-লস অপারেশন কিন্তু বাংলাদেশে এভেইলেবল হচ্ছে। তো লং-লস প্রসিডিউর ইস ভেরি সিম্পল প্রসিডিউর। পাইলসের জন্য এই ধরনের অপারেশন আমরা অহরহ করতেছি বাংলাদেশে। সুতরাং এই ধরনের অপারেশনের জন্য আপনাদেরকে চায়নাতে আসার দরকার নাই। ক্যাটারাক্ট সার্জারির জন্য অনেকে আসতে যাচ্ছেন। মানে চোখের ক্যাটারাক্ট যে ছানি পড়ে, সেই ছানি অপারেশনের জন্য চায়নাতে আসতে যাচ্ছেন। দেখেন আপনারা একটা ভালো হসপিটালে ভালো কনসালটেন্টের মাধ্যমে আপনারা এই চোখের ছানি অপারেশন করতে পারেন। এগুলো খুবই সিম্পল একটা অপারেশন বাংলাদেশে এবং প্রতিনিয়ত এই ধরনের অপারেশন হচ্ছে। গাইনোকোলজিক্যাল অপারেশন হচ্ছে। সুতরাং এই ধরনের অপারেশনের জন্য দেশের বাইরে মুভ করার কোনো দরকার নেই। অনেকেই আবার চাচ্ছেন যে ফুল বডি চেকআপের জন্য চায়নাতে আসবেন। হ্যাঁ, আপনাদের যদি আসার নিতান্তই ব্যক্তিগত ইচ্ছা থাকে আপনারা আসতে পারেন। কিন্তু আমি আপনাদের ব্যক্তিগতভাবে এনকারেজ করছি না চায়নাতে বা অন্য কোনো দেশে মুভ করার জন্য এই ধরনের ট্রিটমেন্টের জন্য। আপনারা ফুল বডি চেকআপ করাবেন, আপনারা যান স্কয়ার হসপিটালে যান, এভার কেয়ারে যান। সেসব হাসপাতালে উন্নত মানের ইনভেস্টিগেশন আপনারা পাবেন এবং দেশের বাইরে যদি আপনারা আসেন যত টাকা-পয়সা খরচ করবেন আসা যাওয়া, থাকা খাওয়া এবং হেলথ প্যাকেজ টেস্টের জন্য,
আপনারা অ্যাপোলো বা স্কয়ার এভারকেয়ার যেটা, স্কয়ার হসপিটাল, আপনারা এই ধরনের বড়, বড় হসপিটালগুলোতে যদি যান সেখানেও কিন্তু আপনারা হেলথ টেস্ট করার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ পাবেন। সুতরাং আপনারা সেখানেই করতে পারেন। দেশের টাকা দেশের ভেতরে থাকবে। আপনাদের প্রবলেম ফেস করতে হবে না। এত হেনস্থা হইতে হবে না দেশের বাইরে যাতায়াতের জন্য। আপনারা দেশের ভেতরেই এই ধরনের ট্রিটমেন্ট পাবেন। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের ভিডিওটা আর বেশি বড় বানাবো না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার Facebook পেজে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।